অনুষ্ঠানটা এতক্ষণ ধরে শুনলাম এবং আমার দু একটা কথা সেটাও তোমরা একটু মন দিয়ে শুনতে। আজকে সুকুমার রায়ের আবল তাবল যে বইটা যেটা প্রথম প্রকাশিত হয়েছিল সেটার শতবর্ষ গত বছরের শেষ দিকে সম্পন্ন হয়েছে। এখন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করছি। সুকুমারের জীবনটা খুবই কম সময়কালে, মাত্র 36 বছর 37 বছর তিনি বেঁচে ছিলেন এবং এই সময়টা একটা অদ্ভুত তার জীবনযাত্রা। সেই জীবনযাত্রার মধ্যে তার রচনা, তার লেখালেখি এগুলোই সবচেয়ে বেশি ছিল। দেখো, সুকুমার রায়ের বাবাকে আমরা চিনি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সুকুমার রায়ের ছেলেকেও আমরা চিনি সত্যজিৎ রায়। এই দুটি বড় মানুষের মাঝখানে আরো একটু বড় মানুষ। আমি একটা জিনিস পড়তে পড়তে বুঝেছি, আমাদের যে সুকুমার রায়কে নিয়ে পড়াশোনা, সেটা নিয়ে পড়তে পড়তে বেশিক্ষণ আলোচনা করার সময় আমার নেই, কারণ এতটা জানাও আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, মানুষের জীবনের সবটাই যদি তার পড়াশোনা নিয়ে থাকে, মানুষের গোটা জীবনটা যদি জ্ঞান সঞ্চয় করার জন্য জীবন হয়ে থাকে, তোমাদের বয়সী আমাদের বয়সী সবার জীবনে যদি পড়াশোনা, জ্ঞান সঞ্চয়, দেখা শোনা, কিছু সংগ্রহ করা এগুলো যদি থাকে, তাহলে তার দ্বিতীয়টা হচ্ছে সুকুমার রায় তার আবল তাবল সেটা সঞ্চয় রাখে। কেন জ্ঞান সঞ্চয়ের দ্বিতীয় ধাপটা আমি কেন বললাম সুকুমার রায়? একমাত্রটা আমি উপলব্ধি করেছি, সুকুমার রায়কে নিয়েই একদম 4, 5, 6 বছর থেকে 80-90 বছর পর্যন্তের মানুষ তারা মেতে থাকতে পারে। অন্য কোনো বিষয় নিয়ে এত দীর্ঘ জীবন বা সারা জীবন ধরে মেতে থাকার সময় নেই মানুষের, শুধু সুকুমার রায়কে নিয়ে আছে। এই উপলব্ধিটা আমার হয়েছে। দেখা গেছে সুকুমার রায়কে পাঠ করতে করতে তোমাদের নিশ্চয়ই আবল তাবলের বইটা আছে বাড়িতে, আমার বাড়িতেও আছে, সুকুমার রায় সমগ্র আছে। যদি কারো কাছে না থাকে, তুমি আজকে এটা পরীক্ষা করো, আগামীকাল একটা আবল তাবল কিনে বাড়িতে রেখে দাও। দেখো, তোমার যখন বয়স বাড়বে তখনও আবল তাবলের প্রতি তোমার টান শেষ হয়ে যাবে। এই উপলব্ধিটা আমার হয়েছে। এই আবল তাবলটা প্রকাশিত হয়েছে বললাম 1923 সালের এই অক্টোবর মাস। এই সময় সুকুমার রায় মারা যাওয়ার আগে এই বইটা সবকিছু তৈরি করে দিয়ে দিয়েছিলেন। তোমরা আবল তাবলের বইটা যদি খোলো, তাহলে দেখবে পাতায় পাতায় ছবি আছে, পাতায় পাতায় ছবি আছে। সুকুমার রায় নিজে সেই ছবি আঁকতেন, সুকুমার রায় প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন, এমনকি প্রুফ দেখাও কমপ্লিট হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তিনি আর বইটা ছাপা অক্ষরে প্রকাশ দেখে যেতে পারেন। তার আগে তিনি মারা গেলেন। এবং এই যে কাজটা তিনি করে গিয়েছিলেন, তারপরে তাকে নিয়ে যত চর্চা হয়েছে, কিছু ব্যাপারেতে বিজ্ঞ মানুষেরা, কিছু বিজ্ঞ মানুষ তারা একটা সিদ্ধান্তে এসে গিয়েছিল। কি সেই সিদ্ধান্ত? তোমরা যদি তোমাদের বাবা মা মাস্টারমশাইদের কথাও শোনো, সুকুমার রায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমরা এটা জানবে যে সুকুমার রায়
যেটা বলছে অ্যাবসার্ড, মানে উদ্ভট উদ্ভট সমস্ত ভাবনা চিন্তা নিয়ে তিনি কবিতা লিখেছেন। আরেকটা বলছে ননসেন্স, একটা অ্যাবসার্ড, একটা ননসেন্স, এই দুটো কথাকে আমরা সবসময় পেয়েছি। আমি এখানে যে কবিতা মোটামুটি তোমার এখানে বলবো বলে ভেবে এসেছি, দেখো এখানে তুমি দেখতে পাবে তার যে প্রথম কবিতাটা বা দ্বিতীয় কবিতাটা যেটা ছেড়ে বেরিয়েছিল, যেটা সন্দেশে বেরিয়েছিল, সন্দেশে তার বাবা ছিলেন তখন সম্পাদনা করতেন উপেন্দ্র কিশোর। হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু কেমন তাই জানি না, বক কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মুক্তি। এই যে দেখো হাঁস জারু বকচ্ছপ থেকে শুরু করে এই সবগুলোকে মিলিয়ে সঙ্গী করে তিনি যেটা করেছেন সেটা কোনো মতেই আমাদের যে ব্যাকরণ যেটা তার সঙ্গে মিলছে না, কিন্তু সঙ্গী করে দিয়েছেন। এই যে একটা অদ্ভুত ভাবনা, অদ্ভুত ভাবনা। আবার আরেকটা দেখো, আরেকটা পাঠ করছি, সবটা তো করতে পারবো না। হাঁড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন এক বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ, মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত, বিড়বিড় কি যে বকে নাহি তার অর্থ, আকাশেতে ঝুল ঝোলে কাঠে তাই গর্ত, আকাশেতে ঝুল ঝোলে কাঠে তাই গর্ত, টেকো মাথা তেতে ওঠে গায়ের ছোটে ধর্ম, রেগে বলে কেবা বোঝে এসবের মর্ম। এই মানেটা কি? এই যে কবিতাটা আমি পাঠ করলাম, সরলভাবে যদি পরীক্ষার খাতে তোমাকে এটা লিখতে বলে এটা মানে লেখো, লিখতে পারবে? কেউ পারবে? অত সহজ ব্যাপার। তাহলে তুমি লিখতে গেলেন কেন? এইখানে হচ্ছে প্রশ্নটা এসে দাঁড়িয়ে রয়েছে। আমি ওই অ্যাবসার্ড বা ওই যে ননসেন্স ওই জায়গাতে থামতে চাইছি না। আমি বলতে চাইছি তা লিখলেন কেন? রবীন্দ্রনাথ বলছে, সেটা তুমি পাঠ করে শোনাই, সেটা বলছে রবীন্দ্রনাথ বলছেন, সুকুমারের লেখনী থেকে যে অবিমিশ্র হাস্যরসের উৎস ধারা বাংলা সাহিত্যকে অভিষিক্ত করেছে তা অতুলনীয়। তার সুনিপুণ ছন্দের বিচিত্র স্বচ্ছ গতি, তার ভাব সমাবেশের অভাবনীয় অসংলগ্নতা প্রতিপদে চমৎকৃতি আনে। তার স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সাংস্কৃতিক গাম্ভীর্য ছিল, সেই জন্যই তিনি তার বৈপরীত্য এমন খেলার ছলে দেখাতে পেরেছিলেন। এর মধ্যে কয়েকটা কথা খুব ভালো করে তোমাদের নজর করতে হবে। তোমাদের ভালো লাগে না? ভালো লাগে তো শোনা আমাকে দেখো। বলছে দেখো, তার ভাব সমাবেশে অভাবনীয় অসংলগ্নতা, অভাবনীয় অসংলগ্নতা মানে কি? কার সঙ্গে কারো মিল নেই, অসংলগ্নতা প্রতিপদে চমৎকৃতি আনে। অসংলগ্নতা আমাদের চমৎকৃতি আনছে, মানে আমাদের খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে আরে এটা দারুণ। এই যে দারুণ বলে আমরা আকৃষ্ট হচ্ছি সুকুমার রায়ের লেখার প্রতি, সুকুমার রায়ের কবিতা, সুকুমার রায়ের আবলতাবল এসবের উপরে আকৃষ্ট হচ্ছে, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। আবার বলছেন দেখো রবীন্দ্রনাথ, তার স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সাংস্কৃতিক গাম্ভীর্য ছিল। উনি কিন্তু প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, পদার্থবিদ্যা রসায়ন ইত্যাদিতে ভালো করে তিনি পড়াশোনা করেছিলেন। তার লেখালেখির মধ্যেও তিনি বিজ্ঞানকে খুব আশ্রয় করেছেন। তিনি বলছেন যে এই গভীরভাবে কিছু জেনেছেন বলে, বিজ্ঞানের ব্যাপারটা জেনেছেন বলে, তার বিজ্ঞানের যে বৈপরীত্যের বিষয়টাকে তিনি তার কবিতার মধ্যে দিয়ে প্রস্ফুটিত করতে পেরেছেন। জেনেছেন বলে বৈপরীত্যটা, যেটা জেনেছেন সেটাকে জানাচ্ছেন না, এটা মনে রাখতে হবে। তুমি যেটা জানলে সেটা তুমি পরীক্ষার খাতা লিখবে, কিন্তু উনি যেটা জেনেছেন তার বিপরীতভাবে কিভাবে বলা যায়, বলে আমাদেরকে আকৃষ্ট করা যায়, সেটাই তার চেষ্টা ছিল। এই বৈশিষ্ট্যটা এই জায়গায় আমি আমার কথাটা আমি যেভাবে বলতে চাইছি সেটা তোমরা সবটা সেভাবে বুঝতে পারবে কিনা আমি জানি না। আবার আমি যেটা বলতে চাইছি বলবো বলে ভাবছি সেটাও আমি বলতে পারছি কিনা আমি জানি না, কিন্তু যেটা বলছি আমার মনে হয় তোমরা যখন পাঠ করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখতে পারবে।
সুকুমার রায়ের এই যে দুটো কবিতার আমি কিছু অংশ পড়লাম, আমি একজন আমার বিশিষ্টজন, শোনো, আমি আমার একজন বিশিষ্ট মানুষ, তিনি ডাক্তার এবং লেখক, বিজ্ঞান কবি, তার একটা বই বেরিয়েছে। সে বইটার বিষয়বস্তু হচ্ছে সুকুমার সাহিত্যে অটিজম। তার একটা বই বেরিয়েছে। তিনি লিখতে লিখতে কথা বলছেন যে 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রিয়ার একজন মানুষ, তার নাম হচ্ছে হান্স অ্যাসপারগার। হান্স অ্যাসপারগার তিনি ডাক্তার হয়েছিলেন পরবর্তীকালে। মনে রাখতে হবে, সুকুমার রায় জন্মানোর 16-17 বছর পরে তার জন্ম। সুকুমার রায় ওনার চাইতে 16-17 বছরের বড়। সেই মানুষটা পরবর্তীকালে ডাক্তার হওয়ার পরে তিনি গবেষণা করতে শুরু করলেন। সে গবেষণার বিষয়বস্তু হলো অটিজম। অটিজম মানে কি বললাম? ওই যে দেখো কথা বলছি, ও ভালো লাগে। অটিজম মানে কি বললাম? অটিজম মানে বললাম আত্মমগ্নতা। অটিজম মানে হচ্ছে আত্মমগ্নতা। এই অটিজম নিয়ে তিনি চর্চা করতে শুরু করলেন। যে অটিজমের আত্মমগ্নতার বিষয়বস্তু আমরা সুকুমার রায়ের লেখার মধ্যে গিয়ে পাই। আত্মমগ্নতা মগ্ন কারা? সবাই আত্মমগ্ন হওয়া উচিত, কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায়, তিনিও শিশুদেরকে বিশ্লেষণ করে বলছেন, কিছু কিছু শিশু আছে, কিছু কিছু ছোট আছে, তারা পড়াশোনা করে, প্রচুর জানে, প্রথম হয়, কিন্তু সবার সঙ্গে ঠিকভাবে মেলামেশা করতে তাদের একটু বাধে। সবার সঙ্গে খোলামেলা না, সমাজের সঙ্গে খোলামেলা না, কিন্তু তারা জানে প্রচুর। তারা কিন্তু অসামাজিক নয়, তাদের স্বভাবটা এমন যেমন ভেতরে তাদের অনেক কিছু রয়েছে, নিজের মধ্যে প্রকাশ করতে তার ভালো লাগে। আমি যেটা বলছি সে তোমাদের মধ্যে প্রকাশ করছি, ওর এটা ভালো লাগে না। ও নিজের মধ্যে যেটা ভাবছে সেটা নিজের মধ্যে প্রকাশ করতে ভালো লাগে, আর সেটা নিজের মধ্যে প্রকাশ করতে করতে তার হাসি পায়, তার কান্না পায়, তার দুঃখ লাগে, তার বেদনা লাগে। যত কিছু প্রকাশ বাইরে হওয়ার কথা ছিল সবগুলো তার নিজের মধ্যে হয়। এই আত্মমগ্নতা এটাকে বলা হচ্ছে। এই আত্মমগ্নতা নিয়ে আমি একটা জিনিস পড়তে ভাবছিলাম যে যিনি এই আত্মমগ্নতা নিয়ে, অটিজম নিয়ে গবেষণা করেছেন, তার এত বছর আগে সুকুমার রায় কি করে তার কবিতা লেখার মধ্যে এই আত্মমগ্নতা, এটা বিষয়টা নিয়ে এলেন। মানে তিনি যেটা ভাবছেন তিনি সেটাই ফুটিয়ে তুলছেন। তার মধ্যে তিনি খুঁজতে যাচ্ছেন না যোগসূত্র, কার্যকারণ সম্পর্ক, কিছু খুঁজতে যাচ্ছেন না, কিন্তু কিছু ঘটনা তিনি বলে দিচ্ছেন, যেটা হচ্ছে মানুষের জীবনের মধ্যে, বাচ্চার জীবনের মধ্যে, ছোটদের জীবনের মধ্যে এর কল্পনার আশ্রয় করে নিয়ে এসে উৎসাহিত হয়। এইরকম ধরনের ভাবনা চিন্তা সুকুমার রায়ের মধ্যে তৈরি হয়েছে। আমি আর বিশেষ কিছু বলছি না, আমি এই কথাই বলতে চাই, আমি প্রথমেও শুরু করেছিলাম, এখনো সেটাই বলতে চাই, যে তোমরা যাদের কাছে আবল তাবল নেই, তোমরা একটা বই বাবাকে বলবে, মাকে বলবে একটা বই কিনে নিতে, সেটা সবসময় রাখবে, শুধু পরীক্ষা করে দেখবে। তুমি যখন বয়সে অনেক বড় হয়ে যাবে, 30-40 বছর হবে বা তারও বড়, তখনও তোমার সুকুমার রায়টা পড়তে ভালো লাগে কিনা। এটাই হচ্ছে আমার বক্তব্য। একটা শেষকালে সুকুমার রায় কবিতাটা না বললে তো হবে না, সেটা বলেই আমি শেষ করে দিচ্ছি। বাপরে কি ডান পিঠে ছেলে, কোন দিন ফাঁসি যাবে, নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে, ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঢুকে, অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ করে দুমদাম করে।
বাপরে কি ডান পিঠে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত করে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত করে। একটার দাঁত নেই, জিভ দিয়ে ঘষে, এক মনে মোমবাতি দেশলাই চষে, আটজন ঘরময় নীলকালি পুরে কপ কপ মাছি ধরে, মুখে দেয়। এই যে লেখাটা পড়লাম আমি, আমার মনে হয় তোমরা যদি পড়ো তাহলে দেখবে তোমাদের এত মজা লাগবে, বারবার পড়তে ইচ্ছা করবে, এবং পড়তে পড়তে তোমার জীবন যে কত বড় হয়ে যাবে তখনও কিন্তু এটা তোমার সাথে হবে। এইটুকু আমি তোমাদের বললাম। আমার মনে হয় তোমরা পরে সুকুমা রায়কে আরো বেশি করে পড়ো, দেখবে খুব মজা পাবে, খুব মজা পাবে। সবাইকে খুব ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।